আসসালামু আলাইকুম। আবারও আমি চলে আসলাম তোমাদের লাস্ট ক্লাস। এই ক্লাসটার টপিকটা অনেক বড়, কিন্তু আমরা একটু সহজ করে অল্প সময়ে পড়বো, কারণ এটা আসলে কাইন্ড অফ একটু মনে রাখার জন্য মুখস্থ করা টাইপের, কিন্তু কিছু জিনিস বুঝাই দিব। সেটা কি ভাই, আমরা কি পড়তেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর ভূমিরূপ। কেন পৃথিবীর ভূমিটা বিভিন্ন রকম? দুইটা কারণ ছিল, ভূ অভ্যন্তরস্থ আর ভূ বহিস্থ। ভূ অভ্যন্তরস্থ ছিল হচ্ছে দুইটা, এই যে বলের প্রভাবজনিত আর হচ্ছে আগ্নেয়গিরি। এটা আমরা পড়া শেষ করেছি। এখন আমরা পড়বো হচ্ছে ভূ বহিস্থ প্রক্রিয়া, অর্থাৎ এক্সোজেনিক। তোমাদের আগে আমি বুঝাইছি যে এক্সো মানে কি, বাইরে। এগুলো আগের ক্লাসে বোঝানো হয়েছে। এখন চলে আসো তো, পৃথিবীর বাইরের শক্তি আসলে কি আছে। এখন বলতে পারো ভাই, বাইরের পৃথিবী, এটা যদি পৃথিবী হয় তাহলে এর ভেতরে, মানে পৃথিবীর ভেতরে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাটা পৃথিবীর কেন্দ্র, মানে ভূপৃষ্ঠ। এটার নাম কি? ভূপৃষ্ঠ। আর এটার নাম কি? পৃথিবীর কেন্দ্র। তো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের মধ্যে যে কাহিনীগুলো হয় সেগুলো হচ্ছে ভূ অভ্যন্তরস্থ। এখন তাহলে ভাইয়া ভূপৃষ্ঠের বাইরে, ভূপৃষ্ঠের বাইরে কি? এই যে এইদিকে, এইদিকে যা হবে সেগুলো হচ্ছে ভূ বহিস্থ। এখন এইদিকে আসলে কারা আছে? এইদিকে বলতে পারো ভাইয়া, ভূপৃষ্ঠের উপরে কি আছে? বায়ুমণ্ডল আছে, আছে না? বায়ুমণ্ডল আছে। আবার পৃথিবী পৃষ্ঠে এখানে কি পাওয়া যায়? পানি আছে। এখানে কি আছে? পানি আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এজেন্ট। তাহলে বায়ুমণ্ডলে কি আছে? বায়ু। আর ভূপৃষ্ঠের এই যে সাগর মহাসাগরের বিভিন্ন রকম জলাশয়ে কি আছে? পানি আছে। আর কি আছে? শুধু কি পানি আছে? তোমরা জানো যে দুই মেরুতে কি আছে? এই মেরুতে আছে হচ্ছে, আমরা একটু হলুদ কালারের বরফ আঁকাই দিই, কারণ সাদা কালারের পৃথিবী আঁকাই ফেলছি। এটা হচ্ছে বরফ। তাহলে বায়ুমণ্ডলে আছে বায়ু, সমুদ্রে এবং জলাশয়ে আছে পানি, আর দুই মেরুতে কি আছে? বরফ। তাহলে পৃথিবীর বাইরে আসলে কি কি আছে? বায়ু, পানি আর বরফ, এই তিনটা জিনিস আছে। তাহলে দেখো, এই যে তিনটা জিনিস, পানি, বায়ু এবং বরফ, এই তিনটা জিনিসকে আমরা বলতেছি হচ্ছে এজেন্ট। আসলে যাদের মাধ্যমে, মানে পৃথিবীর ভেতরের জিনিসটা এরা না, পৃথিবীর বাইরের দিকের জিনিস, পৃথিবীর সাথে কানেক্টেড কিন্তু পৃথিবীর বাইরের দিকের জিনিস। তাই এদেরকে বলা হচ্ছে ভূবহিস্থ প্রক্রিয়া সংগঠিত করার জন্য যারা কাজ করে ওদেরকে বলা হয় এজেন্ট। আর এজেন্টের মধ্যে কারা আছে? যেসব বস্তু দ্বারা এই প্রক্রিয়া সংগঠিত হয় ওদেরকে এজেন্ট বলে। আর ভূবহিস্থ প্রক্রিয়া এজেন্ট কারা? পানি, বায়ু এবং বরফ। তো ভূবহিস্থ প্রক্রিয়ায় মূলত তিনটা ধাপ আছে। কি কি? ক্ষয়কার্য, পরিবহন আর অবক্ষেপণ। তো এই বিভিন্ন রকম প্রকারভেদ আছে, এত বেশি প্রকারভেদ যে এগুলা ঠিকঠাক করার জন্য বিশাল একটা ফ্লো চার্ট করা লাগে। তো লিখতে অনেক সময় লাগবে। তোমরা জানো যে একটা সুন্দর শিট আছে, তোমরা এটা অনেকে পেয়েছো, যারা পাওনি পরে নিয়ে নিবা। আর আমি এটা কমেন্ট সেকশনে আপলোড করে দেবো, অথবা যদি ইউটিউবে থাকে অবশ্যই চেষ্টা করবো যে তোমাদের ফেসবুকে আপলোড করে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। এখন দেখো, অ্যাডভান্স সায়েন্স ব্যাচের ভূ বহিস্থ প্রক্রিয়া নিয়ে কি সেটা আমি লিখেছিলাম। তো ভূ বহিস্থ প্রক্রিয়া, ভূপৃষ্ঠের বাইরের বস্তু শক্তি দ্বারা, ফার্স্ট পয়েন্ট, পানি, বায়ু আর বরফ হচ্ছে এজেন্ট। এরা তিনটা ভাগে ভাগ করা যায়, ক্ষয়কার্য, পরিবহন আর অবক্ষেপণ। তো ক্ষয়কার্য মানে কি? ইরোশন। ইরোশন মানে ক্ষয়। আর পরিবহন আর অবক্ষেপণ কি, এগুলো আমরা জানবো। তো প্রথমে দেখো, ভূবহিস্থ প্রক্রিয়া তিনটা ভাগে ভাগ করা গেছে। এখন চলে আসো, এবার আমাদের পড়তে হবে ভাইয়া ক্ষয়কার্য নিয়ে, অর্থাৎ কিভাবে ক্ষয় হচ্ছে, এজেন্টের মাধ্যমে কিভাবে ক্ষয় হচ্ছে, এটা নিয়ে আমরা পড়বো। তো এই ক্ষয়কার্য আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো দেখো আমাদের বইয়ে কি আছে, ক্ষয়কার্য হচ্ছে, ক্ষয়কার্যের মধ্যে আছে কি? ভৌত বিচূর্ণীভবন, রাসায়নিক বিচূর্ণীভবন এবং জৈব বিচূর্ণীভবন। এখন বিচূর্ণীভবন কেন বলতেছে? তো দেখো, ক্ষয়কার্যের মধ্যে আবার এগুলো ভাগ আছে। আবার দেখো, এই যে আমি যদি এখানে দেখি, ভৌত বিচূর্ণীভবনের মধ্যে আবার বেশ কয়েকটা প্রক্রিয়া আছে, হিমজনিত, লবণ স্ফটিক জনিত, তাপের কারণে হয়, এক্সফোলিয়েশন। আবার রাসায়নিকের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে। তার মানে প্রত্যেকটার মধ্যে খালি ভাগ আর ভাগ, ঠিক আছে, কোনো গুণ নাই। ঠিক আছে, এখন চলে আসো, তাহলে প্রথমে আমি পড়া শুরু করি। আমি হচ্ছে শীটটাকে একটু দেখাই, সবাই একটু দেখো। আর যারা যারা তোমরা ক্লাস করছো, যাদের কাছে শীট নাই, অবশ্যই চেষ্টা করবো আমার এই শীটের মতো সুন্দর করে নিজের খাতায় নোট করে ফেলার জন্য। আর খাতাকে ধরবো হচ্ছে ল্যান্ডস্কেপ মুডে, মানে যেভাবে নর্মালি লিখি ওরকম না, ল্যান্ডস্কেপে ধরবো, তাহলে সুন্দর হবে। এখন চলে আসলে ক্ষয়কার্য মানে কি? ক্ষয় হবে। এখন এই এজেন্ট দ্বারা ক্ষয় হবে। ক্ষয় কিভাবে হবে ভাইয়া? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মনে করো একটা কাঁচ, একটা কাঁচকে তুমি ফেলাই দিলা বা কাঁচকে ভেঙে ফেললা, কাঁচ তো ক্ষয় হয়ে যাচ্ছে না, কি হয়ে যাচ্ছে? সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড চূর্ণ বিচূর্ণ হওয়া। এই চূর্ণ বিচূর্ণ হওয়াকে বলা হচ্ছে বিচূর্ণীভবন। সুন্দর একটা নাউন, সেটা হচ্ছে বিচূর্ণীভবন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, বিচূর্ণীভবন কয় প্রকার? তিন প্রকার, ভৌত বিচূর্ণীভবন, রাসায়নিক বিচূর্ণীভবন, জৈব বিচূর্ণীভবন। তার মানে তুমি চিন্তা করো যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রভাবে, এজেন্টের প্রভাবে, ভৌত, রাসায়নিক অথবা জৈবিকভাবে। মানে কি ভৌত মানে কি? নর্মালি তুমি চিন্তা করো, জাস্ট ভৌত মানে হচ্ছে ভাইয়া আকৃতি, আকার আকৃতি পরিবর্তন হবে। তার রাসায়নিক মানে সে যেসব পদার্থ দিয়ে, কেমিক্যাল দিয়ে তৈরি, সেগুলো কোনো চেঞ্জ হবে না, শুধু আকার আকৃতি পরিবর্তন হয়ে চূর্ণ বিচূর্ণ হবে, তাকে বলা হয় ভৌত বিচূর্ণীভবন। আবার যদি কোনো রাসায়নিক পদার্থের কারণে
হয় তখন তাকে আমরা কি বলবো? রাসায়নিক বিচূর্ণী ভবন। আর যদি কোনো জীবের কারণে হয় তাকে আমরা কি বলবো? জৈব বিচূর্ণী ভবন। মানে জৈব বিচূর্ণী ভবন মানে কি? জীব দ্বারা যদি হয়। ঠিক আছে, জীবের মধ্যে কি আছে একটু উদাহরণ দাও, তবে একটু পড়াইনি এটা। উদ্ভিদ আর প্রাণী, মানে উদ্ভিদ ও প্রাণী দ্বারা যদি কোনো ক্ষয় হয় তখন তাকে আমরা কি বলবো? জৈব বিচূর্ণী ভবন। খুব সিম্পল, জীব দ্বারা হইলে জৈব বিচূর্ণী ভবন। উদাহরণ কি আছে? উদ্ভিদের শিকড় শিলার অভ্যন্তরে ফাটল সৃষ্টি করে। অনেক সময় তোমরা দেখছো পাহাড়ের ভিতরে গাছ হয়, তো পাহাড়ে যে গাছটা হচ্ছে ওই গাছটা পাহাড়ের ওর শিকড়টা পাহাড়ের মধ্যে ঢুকাই দিচ্ছে না, তখন পাহাড় ফেটে যাচ্ছে না? তাহলে পাহাড় ফাটতেছে মানে পৃথিবীর এই পাহাড়টা ফেটে যাচ্ছে কার কারণে? গাছের কারণে, গাছের শিকড়ের কারণে। তাহলে এখানে এখানে কাজ করতেছে কে? জীব, মানে গাছ, উদ্ভিদ। তাহলে এই যে বিচূর্ণী ভবন হচ্ছে, পাহাড় ফেটে যাচ্ছে, পাহাড় বিচূর্ণ হয়ে যাচ্ছে, কার কারণে হচ্ছে? উদ্ভিদের কারণে হচ্ছে। তাই এটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি? জৈব বিচূর্ণী ভবনের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, তো পরে আবার একটু রিভিউ করে নিবানি। এখন আমরা তাহলে প্রথমটা নিয়ে পড়াশোনা করি। প্রথমটা কি ভাই? ভৌত বিচূর্ণী ভবন। এখন ভৌত মানে আমরা কি জানি? ভৌত মানে তো আকার আকৃতি, তাই না? ফিজিক্যাল আকার আকৃতি। আর রাসায়নিক মানে কি? কেমিক্যাল। এখন দেখো আমি প্রথমে সুন্দর করে মানে পার্থক্যগুলো করে দিছি যে ভৌত বিচূর্ণী ভবনে আকার প্লাস আকৃতি পরিবর্তন হবে, আর রাসায়নিক বিচূর্ণী ভবনে আকার আকৃতি পরিবর্তন হবে, সাথে কি হবে? রাসায়নিক ভাবেও সে পরিবর্তন হবে। তার মানে ভৌততে আকার আকৃতি পরিবর্তন হবে কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে না। দেখো ক্রস দিয়েছি। আর রাসায়নিক আকার আকৃতি পরিবর্তন হবে, সাথে রাসায়নিক পরিবর্তনও হবে। ঠিক আছে, এখন চলে আসো আমরা ভৌত বিচূর্ণী ভবনটা নিয়ে পড়াশোনা করব। তো ভৌত বিচূর্ণী ভবন আবার চার রকম হতে পারে, মানে চারটা কারণে ভৌত বিচূর্ণী ভবন হতে পারে। প্রথমটা কি? হিমজনিত। হিমজনিত মানে কি? দেখো তোমাদের বইয়ে, আমি আসলে বই আর শীট মিলাই পড়াবো এবং বইয়ের ছবিগুলো দেখাবো। এখানে অনেক কিছু লেখা আছে, তো সেগুলো আমি একটু সংক্ষেপে ফ্লো চার্ট করে পড়াচ্ছি, সেটা তোমাদের জন্য ইজি হবে। হিমজনিত মানে হচ্ছে ফ্রস্ট অ্যাকশন। এখন ফ্রস্ট মানে হচ্ছে তোমার একদম জমে বরফ হয়ে যাওয়া। তো চলে আসো এখানে, এটা একটা পাথর। এই পাথরের ভেতরে একটা ফাঁকা জায়গা, একটা ফাটল আছে। তো আমি একটু প্রথমে ফাটলটা আঁকাই, ভালো করে খেয়াল করো। লাল কালি দিয়ে আমি পাহাড়ের এই ফাটলটা আঁকাচ্ছি। এর ভেতরে কি আছে? পানি আছে। ঠিক আছে, তো এই এমন একটা এলাকায় অবস্থান করে যে এলাকায় দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে, ফলে পানি তরল অবস্থায় থাকতে পারে, কিন্তু ওইখানে রাতের বেলা তাপমাত্রা অনেক কমে যায়, তখন পানিগুলো সব বরফ হয়ে যায়। তার মানে দেখো দিনের বেলা এই ফাটলের ভেতরে পানি আছে, রাতের বেলায় পানিগুলো সব কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? বরফে কনভার্ট হয়ে যাচ্ছে। কেমন? কারণ তাপমাত্রা কমে গেছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমি যদি এর আকৃতিটা আঁকাই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তো ভাইয়া, এটার থেকে এর সাইজে বড় না? কেন বড় হয়েছে সেটা একটু বুঝতে হবে। তো এখানে যে পানিগুলো আছে, এই পানিগুলো যখন রাতের বেলা বরফ হয়ে যায়, মানে আমি প্রথমে দুটা বিষয় বলে নিই। দেখো বলছি, তারপরে আবার একটু তোমাদের একটু শীত থেকে দেখাই দিই, খেয়াল করো। তো দিনের বেলা পানিগুলো কেমন থাকে? তরল। রাতের বেলা তাপমাত্রা কমে যায়, তখন পানিগুলো কি হয়ে যাচ্ছে? বরফ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটুকু ফার্স্ট মাথায় রাখো। এখন চলে আসো, রাতের বেলা যখন বরফ হচ্ছে তখন এই সাইজের দিকে তুমি তাকাও। এই পানির থেকে বরফের সাইজ বড় হয়ে গেছে না? এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এটা বিশাল ভালো কেমিস্ট্রি, তোমাদের আমি শেখাইছি চতুর্থ অধ্যায়ে, যে পানি যখন বরফ হয়ে যায় তখন তার আয়তন বেড়ে যায়। কেন ভাই? সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, পানির ক্ষেত্রে কেন হয়? এটা যদি একটু কোয়েশ্চেন করো তোমাদের মাথায় তো আসতেই পারে। এখন যেহেতু পড়াচ্ছি আমার তো বলে দিতে হবে, এখন অন্য টপিক হইলেও বলতে হবে। নর্মালি যে হয়, পানির যে অণুগুলো থাকে সেগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি থাকতে পারে, পানির অণুগুলো নিয়ে কোনো সমস্যা নাই। ওরা বিভিন্ন রকমভাবে নরমভাবে, মোলায়েমভাবে, ঢিলা ঢালাভাবে থাকতে পারে। ঠিক আছে, এটা মনে করো পানি এখানে আছে, কিন্তু এই পানিটা যখন বরফ হবে তখন এই অণুগুলো করে কি? একটা মনে করো এখানে ধরলাম আমরা 20টা পানি আছে, অণু আছে, সেগুলো করে কি? সবাই এরকম এরকম একটা ষড়ভুজ হয়ে যায়, হেক্সাগোনাল শেপ করে ফেলে। ঠিক আছে, এই হেক্সাগোনাল শেপ হওয়ার কারণে দেখো মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই জায়গায় কিন্তু ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা। ফলে অণুগুলো আগে যেমন কাছাকাছি ছিল, ওরা নিজেরা কাছাকাছি না থেকে দূরে দূরে যায় এবং ওরা হচ্ছে একটু এই মাঝে ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে যায়। এই অণুগুলো একটা নির্দিষ্ট শেপে ক্রিয়েট হয়, ফলে এইখানের থেকে এখানে আয়তনটা কি হয়? বৃদ্ধি পায়। তার মানে পানির থেকে সেই পানি যখন বরফে কনভার্ট হবে তখন কিন্তু বরফের আয়তনটা বেড়ে যায়। এটা তোমরা খেয়াল করবা, যদি তোমরা কখনো একটা পুরা বোতল ভরে যদি তুমি পানি রাখো, আজকে এটা ট্রাই করবা সবাই, পুরা বোতল ভরে পানি রাখবে, একদম একদম
টইটুম্বুর করে পানি রাখবে, একদম এই পর্যন্ত ভরে আটকে দিবা, আটকে ডিপ ফ্রিজে রেখে দিবা, ঠিক আছে? তখন কি হবে, আয়তন বেড়ে যাওয়ার কারণে তোমার যদি এটা পাতলা হয় ফেটে যাবে, অথবা তুমি খুলতেই পারবে না, মানে চারিদিকে এত বেশি আটকে যাবে, মানে আয়তন বেশি বেড়ে যাবে। এর যে সাইজ ছিল আগে মানে এই যে বোতলের, এই বোতলটা একদম এক্সপ্যান্ড হয়ে যাবে, একদম পুরো টাইট হয়ে যাবে, বুঝতে পারছো? অনেক সময় যারা ওই যে বরফের যে আইস ট্রে আছে এখানে পানি দাও, দেখবো যে বরফের আইস ট্রের চেয়ে পানি যাচ্ছে, তাদেরকে বরফের সাইজ কিন্তু বড় হয়ে যায়। যাই হোক, তাহলে এটা খেয়াল করো, একটু পানি খেয়ে নি। হ্যাঁ, রাত 12টা 16 বাজে, তোমাদের জন্য কষ্ট করছি। তোমরা চাইলে আমাকে মাঝে মাঝে খাওয়াতে পারো, তোমরা জানো যে আমি অনেক ভালো কাচ্চি খেতে পছন্দ করি, মাঝে মাঝে আমার জন্য একটু খাবার দাবার নিয়ে আসতে পারো গিফট হিসেবে। অথবা এভাবে ভাবতে পারো যে আমি আসলে অনেক গরিব, ঠিক মতো খেতে পারি না, আমার জন্য তোমরা দয়া করে গিফট খাবার আনছো। কোন জায়গা থেকে নিয়ে আসবা? সুলতানস ডাইন থেকে, ঠিক আছে? অথবা নিজে সুলতানস ডাইনের মতো রান্না করে নিয়ে আসবা, আম্মু আব্বুর কাছ থেকে রান্না করে নিয়ে আসবা, ঠিক আছে? এখন দেখো, এই আব্বু তো আর রান্না করে না, আম্মুর কাছ থেকে রান্না করে নিয়ে আসবা। দেখো, পানি আর হচ্ছে বরফ, এখন পানি আর বরফ, বরফের আয়তন বেড়ে যাবে। এখন সমস্যা হয় কি, ফাটল আগে যা ছিল, ফাটলের সাইজ কি হয়ে গেল? বেড়ে গেল না? এখন ফাটলের সাইজ যদি বেড়ে যায় তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, ঠিক আছে, মানলাম। কিন্তু পরের দিন যখন দিনের বেলা হবে, তখন দেখো আগের চেয়ে ফাটলের সাইজ বেশি হয়ে গেছে না? তাহলে আগের চেয়ে এই ফাটলের মধ্যে আরো বেশি পানি ঢুকবে না? আরো বেশি পানি এখানে আসবে। তখন কি হবে, পরের দিন, মনে করো থার্ড দিন, আমরা চিন্তা করছি সেকেন্ড দিন এরকম হবে, তাহলে থার্ড দিন কেমন হবে? থার্ড দিন ওই যেটুকু বড় হয়ে গেছে এর উপরে তখন পানি ঢুকবে। এর উপরে পানি ঢুকলে সেই পানিগুলা যখন রাতের বেলা বরফ হবে, তখন তার আকৃতি কি হয়ে যাবে? তার আকৃতি আগের চেয়ে আরো বড় হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে সেই তখন বরফ হয়ে যাবে, এই সবুজ কালারের পানিগুলো তখন কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। তখন বরফ হয়ে গেলে তার আকৃতি আগের চেয়ে বেড়ে যাবে। তখন এটা মনে করো রাত্রেবেলা বরফ হিসেবে আছে, পরের দিন দিনের বেলা যখন সে বরফগুলো পানি হয়ে, মানে যখন বরফগুলো গলে যাবে, তখন এই বড় যে হয়ে গেছে ফাটলটা, ওইখানে পানি দিয়ে আবার ভরে যাবে। পরে ওই দিন রাতে আবার ওই পানিগুলো যখন বড় হবে, তখন ওই ফাটলের আকৃতি আরো বড় হয়ে যাবে। মানে ফাটলের আকৃতি আস্তে আস্তে বাড়তে থাকবে, একসময় গিয়ে পাথরগুলো ভেঙে যাবে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বুঝতে পারছো? ছোট ছোট ফাটলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে ভেঙে যাবে। আমি একটা ফ্লো চার্ট করে লিখেছি, দেখো শীটে সুন্দর করে একটা ফ্লো চার্ট আছে, এটা বুঝতে পারবা যে বরফের কারণে ফাটলের আয়তন বৃদ্ধি পায়, ফলে ফাটলের গায়ে কি হয়? চাপ সৃষ্টি হয়, ফলে ফাটল আরো কি হয়? বর্ধিত হয়, মানে ফাটলের সাইজ আরো বেড়ে যায়। আর দিনের বেলা যখন আবার হবে, তখন কি আরো, মানে আবারও তরল পানি, ফাটলে তরল পানি যখন, মানে পানি আবারও কি হয়ে যাবে? তরল হয়ে যাবে, পানি আবারও তরল হয়ে যাবে। পরে ওই তরল পানি ফাটলে নিচের দিকে আরো বেশি প্রবেশ করে, মানে ফাটলে অধিক পানি প্রবেশ করে। তখন রাতে যখন ওই অধিক পানি আবার বরফ হয়, তখন আরো অধিক চাপ হয়, তখন কি অধিক ফাটল হয়। খেয়াল করো, তাহলে প্রথমে ছোট ফাটল ছিল, দেখো আমি দেখাচ্ছি, প্রথমে ছোট ফাটল ছিল, পানি ছিল, পরে বড় হয়ে যাওয়ার কারণে ফাটলটা একদম সাইজে বড় হয়ে গেছে। তখন এটা আবার পুরো অধিক পানি দিয়ে পূর্ণ হয়েছে। পরে ওই দিন রাতে আবার এই পানিগুলো বড় হয়ে গেছে, তখন ফাটলটাকে আরো বেড়ে গেছে। পরে এই বড় ফাটলে অধিক পানি আসছে, সেই অধিক পানি আবার অধিক বরফ হয়েছে, অধিক চাপের কারণে আবার এটা বেশি ফেটে গেছে। তখন ওইগুলো কি আস্তে আস্তে এভাবে ফেটে গেছে, ঠিক আছে? তাহলে অধিক রাতে বরফ, অধিক চাপ, অধিক ফাটল, ফলে আস্তে আস্তে কি হয়ে যাবে? বিচূর্ণী ভবন। ক্লিয়ার? এটাই তোমার বইয়ে লেখা আছে। তো আমরা একটু ফাস্ট আগাবো, কারণ এই জিনিসগুলো আসলে তোমার বইয়ে তো নিজের, মানে একটা সিস্টেম করে লেখা আছে, এগুলো আসলে নিজে একটু বুঝে ফ্লোচার্ট করে লিখলে ভালো হবে, ওভাবে ফ্লোচার্ট করে লিখলেও হবে, ঠিক আছে? তো ফাটলের গায়ে যে বলছে কি, রাতে যখন বরফে পরিণত হয়, তখন আয়তন বৃদ্ধি পায়, ফলে ফাটলের গায়ে চাপ সৃষ্টি হয়, ফলে ফাটল আরো বর্ধিত হয়। তখন দিনের বেলা সূর্যতাপে সেই বরফ আবার গলে পানিতে পরিণত হয়। তখন রাতে তৈরিকৃত বড় ফাটলে আরো অধিক পানি প্রবেশ করে, আর সেই অধিক পানি কি করে? আবার হচ্ছে পাথরের গায়ে অধিক চাপ সৃষ্টি করে। অধিক পানি অধিক চাপ সৃষ্টি করার কারণে সেই ফাটল কি হয়? আরো বর্ধিত হয়, ফলে এভাবে কঠিন শিলা ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা হয়। মানে এই লাইনটুকুকে আমরা বলতে পারি বিচূর্ণী ভবন হয়। আমি ওটাই লিখে দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলে আসি এবার আমরা লবণ স্ফটিক জনিত। এটা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবো, আমরা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে ভাই, এই যে এই ছবিটা দেখো, এই যে দেখছো ফেটে গেছে, এটা হচ্ছে ওই হিমজনিত ফাটলের কারণে এই ছবিটা দেখানো যাচ্ছে। এবার দেখো সেকেন্ড, দেখো সমুদ্রের কাছাকাছি একটা পাহাড়, পাথর,
সমুদ্রের কাছে, সমুদ্রের পানিতে কি আছে? এই পানিগুলো ছিটে পাহাড়ের উপরে আসতেছে। সমুদ্রের পানির মধ্যে কি আছে ভাই? লবণ আছে। সেই লবণগুলা এই পাহাড়ে যে ছোট ছোট ফাটল আছে, যে ফাঁকা জায়গা আছে, ওইখানে এসে প্রথমে জমতেছে। দেখো এই প্রক্রিয়াটি হিমজনিতর মতোই, তবে এক্ষেত্রে পাথরের গায়ে যে ফাটলের চাপ, এই চাপটা আসলে পানির কারণে হয় না। এই চাপটা কার কারণে হয়? লবণের স্ফটিকের কারণে। খুব সিম্পল। প্রথমে পানি আসে, মনে করো এই আছে পাথরের, এরকম ফাটল আছে, পাথরের ফাটল আছে। সেই ফাটলগুলোতে কে আসছে? পানি আসছে। এখানে পানি আসছে, এটা আমি আঁকাই। তো পানির মধ্যে কি আছে ভাই? লবণ আছে, ঠিক আছে। লবণ দিয়ে এটা পূর্ণ হয়ে গেছে। এখন যখন পরের দিন সূর্যের আলোর কারণে, মানে যখন সূর্যের তাপের কারণে পানিগুলো সব কি হয়ে যাবে? বাষ্প হয়ে উড়ে যাবে। কিন্তু কে থেকে যাবে এখানে বলো তো? এই সাদা কালারের লবণগুলো থেকে যাবে। তাহলে এর নেক্সট ছবিটা কেমন হতে পারে এই জিনিসটার ভেতরে? তাহলে কে জমতেছে দেখো তো? লবণ জমতেছে। কে জমতেছে? লবণ জমতেছে। এভাবে লবণ জমতে 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 অনেক বেশি লবণ হয়ে গেলে এই লবণগুলো করে কি? এদের এদিক থেকে এদিক থেকে এদিক থেকে চাপ দেয়। তখন দেখো এই যে পাথরেরটা, এই পাথরটা তখন কি হয়ে যাবে? সাইজে আরো বড় ফেটে যাবে। তখন কি হবে দেখো? আগের থেকে ফাটলটা আরো বেড়ে গেল না? চারিদিকে দেখো, এদিক থেকে এদিকে বেড়ে গেছে, এদিকে বেড়ে গেছে। তাহলে লবণের কারণেই ফাটলটা বৃদ্ধি পাচ্ছে। পানির মতোই হবে। তাহলে দেখো, শুষ্ক অঞ্চলে পানি দ্রুত বাষ্পীভূত হয়, ফলে সেই পানিতে অবস্থিত দ্রবীভূত লবণ, লবণ স্ফটিক, লবণের যে কণাগুলোকে বলা হয় স্ফটিক। আর লবণ যখন পানিতে থাকে তখন তাকে বলা হয় দ্রবীভূত লবণ, ঠিক আছে। তো লবণের স্ফটিক যত বৃদ্ধি পায়, মানে আস্তে আস্তে লবণের স্ফটিক জমতে জমতে কি হবে? লবণ বৃদ্ধি পাচ্ছে, পাথরের মাঝে ফাটলে তত বেশি চাপ সৃষ্টি। আমি তোমাদেরকে বললাম চারিদিকে কি দিবে? চাপ সৃষ্টি করবে। এই চাপ যদি বেশি সৃষ্টি হয় তখন কি হবে? চাপের কারণে বিচূর্ণী ভবন সংগঠিত হবে, ঠিক আছে। খুব সিম্পল। এইটা খালি বলতে হবে, পানি আসবে, লবণ আসবে পানির সাথে, সে লবণগুলো থেকে যাবে, পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাবে, লবণগুলো জমতে 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 চাপ সৃষ্টি হবে, সেই চাপের কারণে ফেটে যাবে, শেষ। আমি মনে হয় তোমাদের সেটা এই কথাটাই লিখেছি, ঠিক আছে। ওকে, দেখো খুব সিম্পল। শুষ্ক অঞ্চলে পানি দ্রুত বাষ্পীভূত হবে, লবণ স্ফটিক জমা হবে, স্ফটিকের জমার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ফলে ফাটলে বেশি চাপ সৃষ্টি হবে, বিচূর্ণী ভবন হবে। ক্লিয়ার? এবার চলে আসি পরেরটা, তাপের প্রভাব। তাপের প্রভাব একটু দেখো দ্রুত। তাপের প্রভাব, তাপের প্রভাব হচ্ছে তাপের প্রভাবজনিত, অর্থাৎ থার্মাল অ্যাকশন। কিছু স্থানে দিন ও রাতের তাপমাত্রার মাঝে অনেক পার্থক্য থাকে। মানে দিন আর রাতে, মনে করো দিনে 20 ডিগ্রি, রাতে হচ্ছে -20 ডিগ্রি, এরকম হয়ে গেছে। সেসব স্থানে দিনে সূর্যের তাপে শিলা প্রসারিত হয়। মানে এই যে পাথর বা শিলা, এটা না, এটা তো ওই ছবিটা তোমাদের এখানে নাই। শিলা আস্তে আস্তে কি হয়? প্রসারিত হয়, এবং রাতে ঠান্ডায় সংকুচিত হয়। আমরা জানি শিলা বিভিন্ন ধরনের খনিজের মিশ্রণ। বিভিন্ন ধরনের খনিজ তাপের কারণে বিভিন্ন হারে প্রসারিত হয়, ফলে শিলার মাঝে বিভিন্ন অংশে চাপের পার্থক্যের কারণে তা ভেঙে যায়। মানে আমি যদি তোমাকে একটু সহজ করে বোঝাতে চাই তাহলে কেমন হবে? মনে করো এটা হচ্ছে একটা পাহাড়। এই পাহাড়ের এখানে বিভিন্ন রকম, মনে করো আমরা একটা পাহাড় আঁকি, হ্যাঁ। এই পাহাড়ে ধরলাম হচ্ছে এখান থেকে এইটুকুতে থাকে হচ্ছে এ উপাদান, এখান থেকে এইটুকুতে থাকে ধরো বি উপাদান, এখান থেকে এইটুকুতে থাকে মনে করো সি উপাদান, আর এখান থেকে এই লাস্টে এইটুকুতে থাকে ধরো ডি উপাদান, ঠিক আছে। এটা একটা পাহাড়। এখন এর বিভিন্ন রকম উপাদান, তো সবার প্রসারণ সংকোচন একরকম না। ধরো দিনের বেলা কি হয়? দিনের বেলা এখানে সূর্যের আলোর কারণে, তাপের কারণে তাপমাত্রা বেশি থাকে, আর রাতের বেলা অনেক কম থাকে। তো তাপমাত্রা অনেক বেশি দিনের বেলা, ফলে কি হচ্ছে? এগুলো মনে করো প্রসারিত হচ্ছে। এখন আমি একটু পাশের ছবিটা আঁকাই, হ্যাঁ, তাহলে তুমি এটা ভালো করে বুঝতে পারবা। না, পাশে না, নিচে আঁকাই, তাহলে বুঝতে পারবা। দেখো, আমি যদি হলুদ কালারটা আঁকাই তাহলে দেখো এটা হচ্ছে সাইজে, আচ্ছা আমি পাশে আঁকাই, হ্যাঁ, সাইজে মনে করো আরো বড় হয়ে গেল। দেখো, প্রসারণের কারণে মনে করো এ এর সাইজ কেমন ছিল? এরকম ছিল। তো এ এর সাইজ কি হয়ে গেল? আরো বড় হয়ে গেল। বি এর সাইজ মনে করো আরো বড় হয়ে গেল। সি এর সাইজ আগের চেয়ে আরো বড় হয়ে গেল। আর মনে করো ডি এর সাইজও আগের থেকে আরো বড় হয়ে গেল। ধরো ডি ধরো এরকম হয়ে গেল। তাহলে কি হইলো? এখানে প্রসারণ হইলো এই পাহাড়টা, ঠিক আছে। এখন ঠিক আছে, দেখো আগে এরকম ছোট ছিল, এখন এরকম বড় হয়ে গেছে। এখন কি হবে? পরের দিন আবার যখন দিনের বেলা আসবে তখন এই জিনিসগুলো আবার করবে কি? আবার আগের থেকে ছোট হয়ে যাবে। কিন্তু এইখানে মেইন সমস্যাটা ক্রিয়েট হয়। এটা একটু সাইডে সরাই রাখি আমি।
দেখো তখন কি হবে, কিন্তু এই ছোট হওয়ার হারে সমস্যা আছে। মানে আমি যদি তোমাকে বলি, ধরো যে এই জিনিসটা আমি কপি করে এখানে আঁকছি, হ্যাঁ এটা আমি একটু এভাবে আঁকি, ধরো এখানে আমরা কপি করে এটা আঁকছি, মানে হুবহু সমান। এখন এটা আবার কি হবে, একটু ছোট হয়ে যাবে। এখন ছোট হওয়াতে একটা সমস্যা কি, কিভাবে ছোট হবে ভাইয়া, চারিদিকে মিলে ছোট হবে। তখন আমি এটা পুরোপুরি যদি তোমাদের জন্য আঁকি তাহলে কেমন হবে দেখো, ধরো এটা হচ্ছে ছোট হয়ে যাওয়া পাথর। এখন এ আগে অনেক বড় ছিল, এ মনে করো মেলা ছোট হয়ে গেল, কিন্তু বি আগে যেরকম বড় ছিল বি সেরকম বড়ই হলো, খুব অল্প একটু ছোট হলো। মনে করো সি মেলা বড় ছিল, এখন কি হলো, সি মনে করো যে যেরকম বড় ছিল তার থেকে আরেকটু ছোট হয়ে গেল। ডি মেলা বড় ছিল, ডি হচ্ছে মেলা বড়ই থেকে গেল। ডি খুব বেশি চেঞ্জ হলো না, ডি হচ্ছে যেরকম বড় ছিল সাইজে সেরকম বড়ই ধরো ডি থেকে গেল। তাহলে এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, সবাই কি একই রকম ছোট বড় হয় না, অর্থাৎ সবার সংকোচন এবং প্রসারণের হার বা পরিমাণ একই রকম না। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে একটু একবারে ওভারভিউ চিন্তা করে মানে সিস্টেম ধরতে বলি, ধরো প্রথমে এ ছিল হচ্ছে 10 মিটার, বি ছিল হচ্ছে ধরো যে 20 মিটার, সি ছিল মনে করো 30 মিটার, আর ডি ছিল ধরো যে 30 মিটার। ঠিক আছে, ধরো ডি মনে করো 20 মিটার ছিল। এখন প্রসারণের কারণে এ বৃদ্ধি পাইছে, এ 10 থেকে বেড়ে, এ হচ্ছে 10 থেকে বেড়ে ধরো হয়ে গেছে হচ্ছে 40, বি 20 থেকে বেড়ে হয়ে গেছে 50, সি 30 থেকে বেড়ে মনে করো হয়ে গেছে 60, আর ডি 20 থেকে বেড়ে মনে করো হয়ে গেল হচ্ছে 40। সবাই বৃদ্ধি পাইছে, কিন্তু যখন মনে করো এটা সবগুলো তো আমি আসলে একই রেঞ্জে আঁকাই ফেলছি, ধরো যে এটা 40 না, এটা মনে করো বেড়ে 60 হয়ে গেল, তো সবাই বৃদ্ধি পাইছে। এখন কমে যাবে না, পরের দিন কি হবে, কমে যাবে। এখন কমার সময় এ 40 না হয়ে মনে করো 35 হয়ে গেছে, কমে, মানে আগে 20 না হয়ে 35 হয়ে গেছে, কিন্তু এ 50 ছিল, এ মনে করো অনেক কমে গেছে। মানে এটা আমি দেখছি যে এটা মোটামুটি ধরো যে 50 ছিল, সে ধরো কমে হয়ে গেল হচ্ছে 25, আর 60 ছিল মনে করো এ কমে হয়ে গেল হচ্ছে 30, এ 60 ছিল, এ মাত্র অল্প একটু কমছে, 50 কম, মানে 50 হয়েছে, অল্প একটু কমছে। এদের যে কমা এবং বাড়ার হার বিভিন্ন জনের বিভিন্ন রকম, ফলে এদের মাঝে যে জায়গা, যে ফাঁকা জায়গা, যে গ্যাপ, এই জায়গাগুলো ওদের গ্যাপ হিসেবে ক্রিয়েট হয়। তখন কি এখানে ফাটল সৃষ্টি হয়, বুঝতে পারছো? এখানে কি তখন কি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। তখন এদের মাঝে যে এ বি সি ডির মাঝে যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলো তখন এদের ফাটল সৃষ্টি হয়, ফলে এই পাহাড়টা কি হয়, আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বুঝতে পারছো? মানে কিসের কারণে হবে এটা, তাপের কারণে, যে সংকোচন প্রসারণ হয় তার কারণে এটা হতে পারে। তো এই জিনিসটা আসলে অনেক ঝামেলাপূর্ণ জিনিস, তোমাদের বই এইসব দিয়ে রাখছে, কিছু করার নাই আর। এবার আসো এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন কি, এক্সফোলিয়েশনটা একটু একবারে বলবো, একবারে চিন্তা করবা। মাটির নিচে গভীরে অনেক শিলা থাকে, সেগুলো মানে মাটির নিচে একটা শিলাখণ্ড আছে, পাথর আছে, তার উপরে কার চাপ আছে বলো তো? উপর থেকে কে চাপ দিচ্ছে? মাটি চাপ দিচ্ছে। দেখো উপরের মাটি এবং শিলার চাপে, মানে উপরের শিলা এবং উপরের মাটি, মানে উপরের কে কে, উপরের মাটি এবং উপরের শিলা, এই দুজনের কারণে যে অনেক গভীরে আছে সে অনেক বেশি চাপ খাচ্ছে। এত চাপ খাচ্ছে যে সে কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেছে। এই সময়ের পরিবর্তনে উপরের শিলা বা মাটি যদি কোনো কারণে অপসারিত হয়, অর্থাৎ এই মাটির গভীরে যে আছে, মাটির গভীরে যে শিলা, সে কার কার চাপ খাচ্ছে? মাটির চাপ খাচ্ছে, অন্যান্য শিলার চাপ খাচ্ছে। এখন হঠাৎ করে মনে করো তুমি মাটিগুলো সব কেটে ওইখান থেকে সরাই ফেললা, মাটির চাপটা ওর উপরে কমে গেল না? কমে গেল কিনা? তখন ও কি হয়ে যাবে, আগে যেরকম সংকুচিত অবস্থা ছিল তখন কি একটু সোজা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এখন দেখো তাহলে উপরের শিলা বা মাটি অপসারিত হলে নিচের শিলা কি হয়, ভূপৃষ্ঠে উন্মোচিত হয়। মানে তখন আর ওইটা চেষ্টা করে কি, এত সংকুচিত অবস্থা ছিল যে উপরের থেকে মাটি সরে গেছে, সে কেউ সোজা হয়ে গেছে, মানে ও পৃথিবীতে এবার মানে ভূপৃষ্ঠ থেকে ওকে দেখা যাচ্ছে, মানে উন্মোচিত হয়েছে, আরো বেশি উপরে উঠে গেছে। এভাবে শিলার উপর প্রযুক্ত চাপ যদি না থাকে, চাপ না থাকায় তাপ প্রসারিত হয় এবং সমান্তরাল অনেকগুলো ফাটল সৃষ্টি হয়। এখন দেখো এই ছবিটার দিকে তাকাও, এই যে সমান্তরাল অনেকগুলো ফাটল সৃষ্টি হয়েছে, এইগুলা কাইন্ড অফ পেঁয়াজের খোসার মতো। পেঁয়াজের খোসা দেখছো না, পেঁয়াজের খোসা তুমি ছাড়াও দেখবা যে একটা লেয়ার থাকে, তো এই ফাটলগুলো একটা লেয়ারে হয়। এখানে বলছে কি যে ওই চাপটা না থাকার কারণে ওরা প্রসারিত হবে এবং অনেকগুলা
সমান্তরাল ফাটল সৃষ্টি হবে। এভাবে শিলা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে ভাঙতে থাকে, এটাকে বলা হয় হচ্ছে এক্সফোলিয়েশন। তার মানে এক্সফোলিয়েশনটা সংক্ষেপে কি মনে রাখবা, আমি তোমাদের এই শীটের অংশটুকু না দেখালে তোমাদের লেখা সিস্টেম তুমি বুঝবো না। তাপের প্রভাবটাতে মনে হয় আমি একটু দেখাই নাই, শিলা বলছিলাম তাপের প্রভাব কি হয়, আগে এটা পড়ে শেষ করি এক্সফোলিয়েশনটা। দেখো কি লিখছি, মাটির নিচের শিলা মাটির উপরে উঠে আসে উপরের চাপ না থাকায়। কেন উপরে উঠে আসতে পারছে, কারণ উপরের চাপ নাই, এবং প্রসারিত হয়, সমান্তরাল ফাটল সৃষ্টি হয়। এবং এখানে কিসের মতো অংশ তৈরি করে, মানে পেঁয়াজের খোসার মতো। কিসের মতো, পেঁয়াজের খোসার মতো। এই পেঁয়াজের খোসার মতো সমান্তরাল ফাটল সৃষ্টি হয়, পেঁয়াজের খোসার মতো থাকে, তখন তাকে এই প্রক্রিয়াকে বলা হয় কি এক্সফোলিয়েশন। এটা মনে রাখলেই হচ্ছে। আর তাপেরটা তো তোমরা বুঝতে পারছো, শিলাগুলা বিভিন্ন রকম খনিজের মিশ্রণ, তো বিভিন্ন খনিজ তাপের প্রভাবে বিভিন্ন হারে প্রসারিত হয়, বিভিন্ন অংশে চাপের পার্থক্যের কারণে শিলা ফেটে যায়। তো এই কথাটুকু লিখতে পারলেই তোমার আসলে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এটা একটু গুছাই লিখবা বা এরকম ভাবে লিখবা, একটু সুন্দর করে প্রেজেন্ট করবা, দেখবা যে তাহলে তোমার ওইটা পারবা, লেখা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো নর্মালি ওই রকম ভাবে পরীক্ষাতে না আসার সম্ভাবনা আছে, তবে পড়ে রাখতে হবে, জানা থাকতে হবে। তাহলে আমাদের কি এই 4টা বিষয় পারবো? এরপরে দেখো, তাহলে আমরা পড়তেছিলাম কি ভৌত বিচূর্ণ ভবন। এখন দেখো ভৌত বিচূর্ণ ভবনের পরে আর কি বিচূর্ণ ভবন আছে, রাসায়নিক আছে, জৈব আছে। তো রাসায়নিকটাতে আমরা এবার চলে যাবো। রাসায়নিক আমরা আগেই পড়ছি যে আকারাকৃত পরিবর্তন হবে, সাথে আর কি পরিবর্তন হবে, সাথে তার রাসায়নিক গঠনেও পরিবর্তন হয়। দেখো এখানে লেখা আছে যে সেই শিলা শুধু আকারে নয়, রাসায়নিক গঠনেও পরিবর্তন হয়। শুধু আকারে না, না মানে কিন্তু আকারে না, বলছে কি শুধু আকারে না, ঠিক আছে। ওকে, এখন প্রথমটা কি, জারণ। খুব সিম্পল, বায়ু এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে নতুন ধরনের পদার্থ সৃষ্টি করে। তো বাতাস এবং পানির যে অক্সিজেন থাকে, এই অক্সিজেন কার সাথে বিক্রিয়া করে, অক্সিজেন প্লাস শিলার খনিজ বিক্রিয়া করে কি তৈরি করে, নতুন ধরনের পদার্থ সৃষ্টি করে। এই সাধারণত খনিজ সমূহ এই প্রক্রিয়ায় যে পদার্থ তৈরি করে, সেই পদার্থগুলো কেমন হয়, অক্সাইড এবং হাইড্রক্সাইড তৈরি করে। সেক্ষেত্রে নতুন পদার্থ পূর্বের খনিজের তুলনায় গঠনগতভাবে দুর্বল হয়। মানে আগে যে ছিল তার সাথে কে বিক্রিয়া করছে, অক্সিজেন বিক্রিয়া করছে, করে অক্সাইড এবং হাইড্রক্সাইড তৈরি করছে। তো আগে যে ছিল সে হচ্ছে আরো আগে শক্ত ছিল, দৃঢ় ছিল, কঠিন ছিল। নতুন যেটা তৈরি হয়েছে সেটা গঠনগতভাবে আগের তুলনায় কি দুর্বল, এবং ফলে সহজে ভেঙে যায়। তো অনেক সময় যে নতুন পদার্থ সৃষ্টি হয়েছে, নতুন পদার্থটা দুর্বল হওয়ার কারণে, এটা ভেঙে যাওয়ার কারণে আয়তনে অনেক সময় বৃদ্ধি পায় এবং শিলায় চাপ সৃষ্টি করে, ফলে তা ভাঙতে সাহায্য করে। মানে সহজ কথা হচ্ছে, আগে যে ছিল সে ছিল শক্তিশালী, তার সাথে বিক্রিয়া করছে কে, বায়ুর অক্সিজেন, অর্থাৎ অক্সিডেশন, বা বলতে পারি কি জারণ হয়েছে। কি হয়েছে, অক্সিজেন বিক্রিয়া করাকে আমরা কি বলি, অক্সিডেশন বা জারণ, ঠিক আছে। জারণ হয়েছে, জারণ হওয়ার কারণে নতুন একটা পদার্থ সৃষ্টি হয়েছে। সেই নতুন পদার্থ আগের তুলনায় কি দুর্বল, ফলে কি ভেঙে যাবে। নর্মাল থিঙ্কিং তুমি এটুকু চিন্তা করলেই হবে। এবার দেখো, আমি মনে হয় পরের পেজে এটা প্রেজেন্ট করেছি মেবি। দেখো রাসায়নিক বিচূর্ণ ভবন, খুব সিম্পলি আমি এখানে প্রেজেন্ট করছি। অক্সিডেশন, জারণের ইংলিশ কি, সুন্দর করে ফিল করে ফেলবা, অক্সিডেশন। অক্সিজেন প্লাস শিলার খনিজ কে কে বিক্রিয়া করে, অক্সিজেন প্লাস শিলার খনিজ কি তৈরি করে, অক্সাইড ও হাইড্রক্সাইড তৈরি করে, যা পূর্বের তুলনায় কি দুর্বল, ফলে সহজে কি হবে, ভেঙে যাবে। খুব সিম্পলি মাথায় রাখবা, ওই বইয়ের লাইন হুবহু মুখস্থ করা কিন্তু কঠিন। এই সিস্টেমটা মাথায় রাখবা, কি হচ্ছে কি হবে এটা তুমি পারবা। এবার আসো পরেরটা কি বলেছে, পরেরটা টপিক হচ্ছে পানি যোজন। পরেরটার নাম হচ্ছে পানি যোজন। এখন ইংলিশ নাম কি ভাইয়া, পানি যোজনের ইংলিশ নাম হচ্ছে হাইড্রেশন। হাইড্রো মানে হচ্ছে পানি, যুক্ত হওয়া সেশন। তো শিলা গঠনকারী খনিজ মানে শিলার সাথে পানির বিক্রিয়া হয়। তাহলে এখন উপরে কার সাথে বিক্রিয়া হয়েছিল, শিলার সাথে হচ্ছে বায়ু, এখন শিলার সাথে কে বিক্রিয়া হবে, পানি। দেখো খুব সিম্পলি কিন্তু প্রেজেন্ট করছি আমি, শিলার সাথে বায়ু হয়েছিল, এখন শিলার সাথে পানি বিক্রিয়া হবে। পানি বিক্রিয়া করে নতুন একটা যৌগ তৈরি করবে, সিম্পল। এখানেও নতুন যৌগ তৈরি হবে, একাধিক নতুন যৌগ গঠন করে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, গ্রানাইট শিলা, একটা শিলা নাম হচ্ছে গ্রানাইট, তার সাথে পানি বিক্রিয়া করছে গ্রানাইট শিলা পানি বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে খনিজ ফেল্ডস্পার, মানে ফেল্ডস্পার তৈরি করছে। নতুন পদার্থের নাম কি, ফেল্ডস্পার। এখন আগে যেটা ছিল সে অত্যন্ত কঠিন শিলা ছিল, এখন এই যে ফেল্ডস্পার, এই ফেল্ডস্পার দেখো কি লেখা আছে, গ্রানাইট শিলায় অবস্থিত একটি খনিজ হচ্ছে ফেল্ডস্পার। আমি আসলে ওইভাবে চলে গেছি, তো খেয়াল করো, গ্রানাইট একটা শিলা, যে গ্রানাইট শিলা এর ভেতরে একটা উপাদান আছে, উপাদানের নাম কি, ফেল্ডস্পার। এই ফেল্ডস্পারটা কার সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করবে। তো পানির সাথে বিক্রিয়া করে অপেক্ষাকৃত নরম ক্লে মানে হচ্ছে কাদা, ক্লে বা কাদা, এবং সিলিকা মানে বালু, সিলিকা মানে হচ্ছে বালু, সিলিকাতে পরিণত করে। তার মানে দেখো একটা সহজ কথা আমি বলি, মনে করো একটা কি দেখাবো, ধরো যে এটা একটা
এই রিমোট, এটা হচ্ছে খনিজ বা শিলাখণ্ড। মনে করো রিমোটের এই সুইচ, এই মাঝখানের সুইচ, এটা হচ্ছে ফেলডস্পার। এই সুইচের সাথে কে বিক্রিয়া করবে? পানি বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? ফেলডস্পারের সাথে বিক্রিয়া করে দেখো কি তৈরি করেছে, ক্লে এবং বালু, মানে সিলিকা। এখন বলছে কি, ফেলডস্পার যে ছিল সে অনেক শক্ত ছিল, কিন্তু সিলিকা আর হচ্ছে তোমার নরম ক্লে, এগুলো নরম, তাহলে কি ভেঙে যাবে, এটাই বোঝানো হয়েছে। দেখো আমি এখানে সুন্দর করে প্রেজেন্ট করেছি। দেখো এই যে পানির সাথে পানি প্লাস শিলার খনিজ এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে দেখো কি বলছে, পানি প্লাস ফেলডস্পার ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে নরম ক্লে বা কাদা প্লাস বালু বা সিলিকা। দেখো আমি সুন্দর করে লিখছি, যা নরম ও দুর্বল, ফলে কি হবে, ভেঙে যাবে, সিম্পল। এবার আসো আর্দ্র বিশ্লেষণ। একটা পয়েন্ট আছে কি, আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি প্লাস খনিজ যৌগ। তো আর্দ্র বিশ্লেষণ মানে কি, পানির সাথে যদি কেউ ভেঙে যায় তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। এখন দেখো এক্ষেত্রে পানির অণু খনিজ যৌগের সঙ্গে যুক্ত হয়ে ভিন্নধর্মী খনিজ গঠন করে, যেমন অ্যানহাইড্রাইট নামক খনিজের সঙ্গে পানি যুক্ত হয়ে জিপসাম গঠন করে। মানে একটা কথা বলছে কি, যে একটা খনিজ আছে, সেই খনিজ পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে নতুন একটা খনিজ তৈরি করবে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, পানি প্লাস খনিজ যৌগ। উদাহরণ কি, অ্যানহাইড্রাইট, এটা একটা খনিজ যৌগ, এর সাথে কে যুক্ত, বিক্রিয়া করছে পানি, বিক্রিয়া করে নতুন খনিজ যৌগ তৈরি করছে, নাম কি, জিপসাম। মানে এটা হচ্ছে নতুন খনিজ যৌগ, জিপসামটা হচ্ছে নতুন খনিজ। ফলে আগের তুলনায় এই নতুনটা হচ্ছে নতুন, আগেরটা যেমন অবস্থা ছিল নতুনটা অবস্থা সেম, নতুনের অবস্থা অবশ্যই সেম হবে না, ফলে কি হবে, ওটা ভেঙে যাবে, এটাই বোঝানো হয়েছে। এবার আসো 4 নম্বরে কি আছে, রাসায়নিক বিচ্ছিন্ন মানে অম্লীয় বিক্রিয়াজনিত। তো এটা একটু বলি, এটা হচ্ছে একটু সহজ করে বলি, তাহলে ভালো করে বুঝতে পারবা। প্রথম বিষয়টা হচ্ছে অম্লীয় বিক্রিয়াজনিত অ্যাসিড রিয়াকশন, মানে অ্যাসিড দিয়ে রিয়াকশন হবে, খুব সিম্পল। এখানে কি লেখা আছে একটু পড়ে দিন। দেখো, বায়ুতে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সঙ্গে বিক্রিয়া সংযুক্ত হয়ে দুর্বল কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। তার মানে আমাদের বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড মানে বায়ুর কার্বন ডাইঅক্সাইড আর বৃষ্টির পানি, মনে করো কার্বন ডাইঅক্সাইড এখানে আছে, উপর থেকে বৃষ্টির পানি পড়তেছে, তো বৃষ্টির পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, দুর্বল কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, খুব সিম্পল, দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এখন এই দুর্বল কার্বনিক অ্যাসিড যদি এটা দেখো, একটা বড় এই রিমোটই দেখাই, ধরো এটা হচ্ছে তার একটা রিমোট, তো এটা ধরো এটা হচ্ছে তোমার একটা কার্বনের জাতীয় শিলা, মানে চুনা পাথর, মনে করো মার্বেল পাথর। ধরো এটা হচ্ছে একটা রিমোটের প্রতিকৃতি, ঠিক আছে, চারপাশে আমাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখছো না, মনে করো বঙ্গবন্ধুর ওই যে একটা মার্বেল পাথর দিয়ে মনে করো একটা বঙ্গবন্ধু আঁকানো আছে, মানে বানানো আছে। হ্যাঁ, এখন এর উপরে কে বর্ষিত হবে, এর উপরে মনে করো যে এই জিনিসটা, এটা হচ্ছে তোমার এই দুর্বল কার্বনিক অ্যাসিড, এই যে এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, মানে বৃষ্টি কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে, বৃষ্টির পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে যে বৃষ্টিটা পড়তেছে ওটা কি কার্বনিক অ্যাসিড হিসেবে তৈরি হচ্ছে। তো কার্বনিক অ্যাসিডটা কি একটা অ্যাসিড, তাহলে ওই বৃষ্টি পড়তেছে, বৃষ্টির নাম কি হবে, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি মনে করো এই বঙ্গবন্ধুর মাথার উপর পড়লো। এখন এটা এটা কি দিয়ে তৈরি ছিল, কার্বনের জাতীয় শিলা দিয়ে তৈরি ছিল। ঠিক আছে, কার্বনের জাতীয় শিলা দিয়ে তৈরি ছিল। এটা শেখ হাসিনা বললে মনে হয় ভালো হয় না? আচ্ছা, তো শেখ হাসিনার মাথার উপর মনে করো পড়লো, পড়লে এই কার্বনের জাতীয় শিলার সাথে এই অ্যাসিড বৃষ্টির কার্বনিক অ্যাসিড এর বিক্রিয়া করে শিলা ক্ষয় করে ফেলে, মানে এটাকে ক্ষয় করে ফেলে। মনে করো এখানে এরকম ছিল, এখান থেকে পড়লো অ্যাসিড বৃষ্টির ফলে এই শিলাটা এখান থেকে ক্ষয় হয়ে গেল। মনে করো মাথা আছে কিন্তু হাত মনে করো নাই ভাস্কর্যের। ঠিক আছে, কেন, কারণ ওইখানে আস্তে শিলাটা ক্ষয় হয়ে গেছে, ওইখানে যে শিলাগুলো ছিল সেগুলো কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। এবং সাথে আর কোন গ্যাস তৈরি হবে, যদি কার্বনিক অ্যাসিড কোথাও বিক্রিয়া করে সেখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তার মানে যেসব চুনা পাথর বা মার্বেল পাথর দিয়ে যেসব ভাস্কর্যগুলো বানানো থাকে, সেই ভাস্কর্য যদি অ্যাসিড বৃষ্টি পড়ে, সেই ভাস্কর্য অবশ্যই কি হবে, ক্ষয় হবে, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো ছবিতে, তোমাদের বইয়ের ছবি আছে, এই ছবিতে দেখো এই ভাস্কর্য সুন্দর ছিল, কিন্তু এখানে অ্যাসিড বৃষ্টি পড়তে পড়তে এর যে হাত নাই, এই পাশ থেকে মুখ চোখ এগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা বিষয় তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি, আশা করি এটা পারবা। ভাস্কর্য এই কারণে নষ্ট হতে পারে, অ্যাসিড বৃষ্টির কারণে। ওকে, এবার আসো, আমি প্রথমে তোমাদের একটা বলছিলাম, আমার দেখো ভৌত হয়ে গেল, রাসায়নিক হয়ে গেল, এখন বাকি আছে কি ভাই, জৈব বিচ্ছিন্ন ভবন, বায়োলজিক্যাল ওয়েদারিং। আমি তোমাদের প্রথমে বলছি জৈব মানে কি, জীব। জীব কি আছে, উদ্ভিদ আর প্রাণী, এরা হচ্ছে জীব। এদের কোনো কার্যক্রমের কারণে যদি শিলা ক্ষয় হয়,
যেমন কি কিছু উদ্ভিদ পাথরে জন্মায়, প্রথমে বলছি এসব উদ্ভিদের শিকড় পাথরের গায়ে চাপ সৃষ্টি করে, আরো গভীরে প্রবেশ করে, ফলে পাথরের গায়ে কি হবে, ফাটলের সৃষ্টি হয়। সময়ের পরিক্রমায় সেই পাথর ক্ষয়ে আরো ছোট টুকরায় পরিণত হয়। আমরা অনেকে বিভিন্ন দালানের গায়ে বা বট পাকুড় গাছ জন্মাতে দেখেছি, মানে যেমন দেখছো না অনেক সময় পুরাতন দালানের গায়ে গাছ জন্মায়, তার মানে ওই গাছের শিকড়গুলো কি মাটির ইটের ভেতরে ঢুকে আসে না, ইটগুলোকে ফাঁকা করে দিচ্ছে, ফাটল সৃষ্টি করতেছে, এটাই বলছে। অনেক সময় ভবনের দেয়ালে বা ছাদে ফাটল সৃষ্টি হয়। ছোট ছোট অণুজীব দ্বারাও শিলা ক্ষয় হতে পারে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গানিজমস যেগুলো আছে ওগুলা দিয়েও শিলা ক্ষয় হতে পারে। এক্ষেত্রে সে সকল অণুজীব থেকে নিশ্চিত রাসায়নিক শিলা ক্ষয়ে সাহায্য করে। মনে করো একটা ছোট অণুজীব, এটা মনে করো একটা অণুজীব ব্যাকটেরিয়া, এটা অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটা ওই পাথরের গায়ে লাগলে ক্ষয়ে যায়, এটার কথাই বলছে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী দিয়ে ক্ষয় হতে পারে, এটা বুঝতে পারছি। এবার আসো, মানে উদ্ভিদেরটা কি উদাহরণ দেওয়া আছে, ওই যে মাটির ভেতরে ঢুকে যায়, দালানের গায়ে অথবা বড় বড় পাথরের গায়ে শিকড়টা ঢুকে যাবে, এটা বলা হয়েছে। আর হচ্ছে জীবের ক্ষেত্রে কোনটা দিয়ে বলা হয়েছে, মানুষ যে যদি মনে করে ভেঙে ফেললো তো গেল। আবার অনেক অণুজীব থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেগুলো বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ তৈরি করে, অ্যাসিড তৈরি করে, সেগুলোও পাথরকে নষ্ট করতে পারে। তাহলে আমাদের কি পড়া হয়ে গেল ভাইয়া? দেখো আমাদের যে বাহ্যিক প্রক্রিয়া, এইটার ভেতরে প্রথম পেজে দেখো প্রথমে ছিল কি ক্ষয় কার্য, আমরা এতক্ষণ আসলে কি পড়লাম, ক্ষয় কার্য। ঠিক আছে, এখন কি পড়বো আমরা, পরিবহন আর অবক্ষেপণ। পরিবহন কি, দেখো পরিবহন মনে হয় আমি নিচে লিখেছি, পরিবহন কিন্তু খুব বেশি কঠিন না, পরিবহন অবক্ষেপণ খুব অল্প সময় হয়ে যাবে। দেখো পানি, আচ্ছা পরিবহন কাদের হয়, আমাদের ওই এজেন্ট কি কি ছিল, পানি, বায়ু আর বরফ। তাহলে পানির পরিবহন হয়, বায়ুর পরিবহন হয়, বরফের পরিবহন হয়। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তিনটা জিনিস একসাথে তুমি পরিবহন করাচ্ছ, মানে প্রবাহিত হচ্ছে, কে সবচেয়ে দ্রুত যাবে, এই বলো, পানি, বায়ু নাকি বরফ? এখন বলতে পারো ভাইয়া বরফ তো অনেক বড় থাকে, আস্তে আস্তে যাবে, কিন্তু পানি আর বায়ুর মধ্যে কে দ্রুত যাবে, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। তো এখানে একটা বিষয় আছে, সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি, তোমাদের বইয়ের লাইনটা আমি একটু পড়াই নিয়ে আগে। হ্যাঁ দেখো, হ্যাঁ পানি, বায়ু এবং বরফ, আচ্ছা পরিবহন মানে কি, ট্রান্সপোর্টেশন। ওকে, এক্ষেত্রে অবক্ষেপ কি দ্বারা পরিবাহিত হচ্ছে তার উপরে সেই পরিবহনের গতি নির্ভর করে। যেমন মানে আসলে ওরা পরিবাহিত হচ্ছে না, ওর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আমি বুঝাই দিচ্ছি। মনে করো নদীতে পানি দ্বারা পরিবহন অপেক্ষাকৃত দ্রুত সংঘটিত হয়, পানি দ্বারা, নট পানির পরিবহন, মানে পানির উপর দিয়ে কোনো কিছু যাচ্ছে আর বাতাসে ভেসে ভেসে কোনো কিছু যাচ্ছে, নর্মালি যন্ত্র না কিন্তু, যে ভাই স্পিড বোট যাবে বা বিমান যাবে এগুলো না, কিন্তু নর্মালি কোনো কিছু যদি পানির উপর দিয়ে প্রবাহিত হয়, আবার যদি বায়ুর সাথে বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়, কে বেশি দ্রুত যায়, পানির উপর দিয়ে অনেক কিছু দ্রুত যায়। তাহলে পানির উপর দিয়ে সবসময় পরিবহনটা দ্রুত সংঘটিত হয়। অপরদিকে বরফ বা হিমবাহের দ্বারা পরিবহন তুলনামূলকভাবে অনেক ধীর গতিতে হয়, দিনে 2 থেকে 3 ফুট। মনে করো একটা বরফ, কিন্তু তোমরা ভিডিওতে দেখছো, এর আগেও তোমাদের দেখানো হয়েছে, এটা বরফ কিন্তু খুব ধীরে ধীরে চলে, এবং বরফের উপরে যা থাকে সেগুলোও কিন্তু খুব ধীরে ধীরে যায়। ঠিক আছে, দিনে মনে করো যে 2 থেকে 3 ফুট যায়। আর হচ্ছে বায়ুর গতিবেগের পরিবর্তনের সঙ্গে অবক্ষেপের পরিবহনের গতি ভিন্ন হতে পারে। মনে করো অনেক এলাকা আছে বাতাস অনেক জোরে প্রবাহিত হচ্ছে, অনেক এলাকা আছে বাতাস খুব আস্তে প্রবাহিত হচ্ছে, তো ডিপেন্ড করে সেখানে বাতাস যাদেরকে পরিবহন করে নিয়ে যাচ্ছে, তো বাতাসের বেগের উপরে ওদের পরিবহনের বেগও ডিপেন্ড করতেছে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা এবার দেখো, পরিবহনের এজেন্টের উপর ভিত্তি করে নির্ভর করে কত বড় আকারের অবক্ষেপ পরিবাহিত হবে, মানে মেইনলি পরিবহনের এজেন্টের উপর ভিত্তি করে নির্ভর করে কত বড় আকারের অবক্ষেপ পরিবাহিত হবে, মানে কত বড় অবক্ষেপ যাবে, মানে যে যাবে সে কত বড় হবে, এটা ডিপেন্ড করতেছে কার উপরে, সে কিসের উপরে যাবে তার উপরে। এখন দেখো পাহাড়ি নদীগুলো অনেক বড় বড় আকারের পাথরের টুকরো পরিবহন করে, গুড, ভালো একটা উদাহরণ। তোমরা যারা ওই ইসে গেছো, সিলেট গেছো, যে জাফলং বা বা বিশেষ করে সাদা পাথর, হ্যাঁ যে এলাকাগুলো আছে, তারপর হচ্ছে বিছনাকান্দি, এখানে দেখবো অনেক পাথর থাকে না ছোট ছোট, পাথরগুলো কোন জায়গা থেকে আসে, মাটির নিচ থেকে না, ওই উপরে পাহাড় আছে যেখান থেকে পানি প্রবাহিত হয়, ওই যে ওইদিকে ভারতের মেঘালয় রাজ্য দেখছো যে সাদা পাথরের পাশে, ওইখানে অনেক পাহাড় আছে, ওই পাহাড় থেকে পানিগুলো নামে, বৃষ্টির পানি নামে, বৃষ্টির পানি যখন নামে তখন পাথরের ছোট ছোট টুকরোগুলা ওরা পানির সাথে নিয়ে চলে আসে, মানে ঝর্ণা যেরকম নামে পানি প্রবাহিত হয় পাহাড়ের উপর দিয়ে, ওই পানির সাথে কি হয়, ছোট ছোট পাথর পানি দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমে চলে আসে। এই জন্য দেখবো যে ওইখানে পাথর কুড়াই নিলেও পাথর কিন্তু আবার চলে আসে, এবং দেখবো ওখানে পানির অনেক বেশি ফ্লো থাকে, এত ফ্লো থাকে যে তুমি যদি দাঁড়াও এখানে তোমার টেনে নিয়ে যাবে। তার মানে বড় বড় ওজনের পাথরগুলো নিয়ে আসতে কত শক্তি লাগে, সেসব শক্তি কিন্তু ওই পানির থাকে, এটাই বোঝানো হয়েছে। যেমন পাহাড়ি নদীগুলো বড় আকারের পাথরের টুকরো পরিবহন করতে পারে, হিমবাহতেও বড় আকারের পাথর পরিবাহিত হতে পারে। অপরদিকে বায়ুর ঘনত্ব পানির তুলনায়
প্রায় 1000 ভাগের 1 ভাগ হয়, মানে পানি তো অনেক পুরু আর বায়ু হচ্ছে খুব পাতলা, এটাই বোঝানো হয়েছে। ফলে এর পরিবহন বা অবক্ষেপ পরিবহন করতে নর্মালি এরা পারে না। সেক্ষেত্রে এখন ভাই কেমন অবক্ষেপ পরিবহন করে, ধুলাবালির মধ্য দিয়ে আসলে কেমন পরিবহন হয়? ধুলাবালির মধ্য দিয়ে হচ্ছে যেমন ছোট ছোট বালি বা পাথর, আমাদের একটা ধুলাবালি পরিবাহিত হয়। মরুভূমির বালি বলো বা আমাদের এলাকা দিয়ে যখন জ্বরে বাতাস হয় তখন বালি ঢুকে যায় না, পানি মানে বাতাসের মধ্যে কি থাকে, বালি থাকে। এই ধুলাবালিগুলা শুধুমাত্র ওরা পরিবহন করতে পারে। পাথর কি বাতাস পরিবহন করতে পারে? পারে না। ধুলাবালি পরিবহন করতে পারে, যেগুলার ভর বা আকৃতি খুব সামান্য নগণ্য, বাতাসের থেকে কম সেগুলা। ঠিক আছে, তো এগুলাকে পরিবহন করে হচ্ছে বাতাস। তো এখন একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, উদাহরণটা খুবই তোমরা আশ্চর্য হয়ে যাবা যে এটা কিভাবে সম্ভব। অনেক ক্ষেত্রে এই পরিবহন কয়েকশো মিটার হতে পারে, মানে এখান থেকে বাতাস বালি উড়াই নিয়ে গিয়ে ঢাকায় নিয়ে গেছে, হতে পারে। ঠিক আছে, এটা নর্মাল ভাই, ঢাকা তো এই জায়গার থেকে আসে, বাতাস উড়াই নিয়ে গেল, ঢাকায় নিয়ে গেল, চট্টগ্রাম নিয়ে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা যদি পৃথিবীর ম্যাপ তো সবাই দেখছো, আমি যদি একটু আটলান্টিক মহাসাগর তোমাদের দেখাই, আফ্রিকা অ্যান্ড আটলান্টিক মহাসাগর, এটা কেন দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন, বুঝছো? আমি দেখাচ্ছি। Atlantic Ocean and Atlantic Ocean and Africa and Amazon. অ্যামাজন জঙ্গলের নাম সবাই শুনছো? অ্যামাজন জঙ্গলের নাম শুনছো? তো অ্যামাজন জঙ্গলে কি হয় সেটা একটু বোঝাই দিচ্ছি। পৃথিবীর সুন্দর ছবি আসলে খুঁজে পাচ্ছি না, এই যে এইটা একটু দেখাই তোমাদের, এটা বুঝতে পারবে, এটা একটু ভালো ছবি আছে, সমস্যা নেই। দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানো? সাহারা মরুভূমি, সাহারা ডেজার্ট। ঠিক আছে, সাহারা মরুভূমি। তো খেয়াল করো, এটা হচ্ছে সাহারা মরুভূমি আর এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল। যে তোমরা যে ফুটবলের টিম করো না, ব্রাজিলে কিন্তু অ্যামাজন জঙ্গল। ঠিক আছে, তো দেখো এই সাহারা মরুভূমি আর এটা অ্যামাজন, মাঝখানে আটলান্টিক মহাসাগর, কয়েক লাখ কিলোমিটার। এই আমি বেশি বলে ফেলছি নাকি, যাই হোক, তাহলে কয়েক লাখ না, সরি, কয়েক হাজার কিলোমিটার। ঠিক আছে, তো কারণ পৃথিবীর ওইটাই তো অনেক কম, তো কয়েক হাজার কিলোমিটার। তো মরুভূমি থেকে, এই সাহারা মরুভূমি থেকে বালি উড়ে এসে অ্যামাজন জঙ্গলে পড়ে। তুমি ভাবতে পারো, হ্যাঁ, পাশের বাড়ি, এই বাড়ি থেকে বাতাসে ধুলাবালি নিয়ে পাশের বাড়িতে আসে, কিন্তু এই মহাদেশের এই মরুভূমি থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাতাস অ্যামাজন জঙ্গলে মরুভূমির বালি নিয়ে আসে। কেন ইমাজিন, আমি ছবিটা দেখো, তোমাদের এই ছবিটা দেখো, এখানে বুঝতে পারবা। সাহারা ডাস্ট ফিটস অ্যামাজন রেইন ফরেস্ট। আমরা এই ভিডিওটা একটু দেখবো, ঠিক আছে? তাহলে দেখবা যে এটা কিভাবে এত দূরে আসে এবং কেন আসে সেটা একটু তোমাদের বোঝা দিচ্ছি। দেখো, সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি এবং এখানে সাউন্ড হচ্ছে, আমি একটু কমাই দিই। দেখো, এখানে একটু খেয়াল করো, বিশাল বড় আটলান্টিক মহাসাগর, এই বালিগুলো উড়ে গিয়ে অ্যামাজন জঙ্গলে পড়তেছে। তো কেন পড়তে পারে সেটা একটু খেয়াল করো। এই যে এই ছবিটা দেখো, এখান থেকে দেখছো বালিগুলো উড়ে কোথায় যাচ্ছে? অ্যামাজন জঙ্গলে আসতেছে। খেয়াল করো, ও আবার চলে গেল। এই যে এই ছবিটা দেখো, তাহলে এখান থেকে উড়ে অ্যামাজন জঙ্গলে আসতেছে। এখন অ্যামাজন জঙ্গলে আসতেছে কেন? এই যে ছবিটা আমরা দেখলাম, দেখো এখান থেকে বালিগুলো উড়ে অ্যামাজন জঙ্গলে আসতেছে। এখান থেকে বালিগুলো উড়ে অ্যামাজন জঙ্গলে আসতেছে। এখন অ্যামাজন জঙ্গলে কেন আসতেছে? কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মরুভূমির বালিগুলাকে আল্লাহ তাআলা অ্যামাজন জঙ্গলে নিয়ে আসার ব্যবস্থা করছে। আসলে কেন এটা হচ্ছে? অ্যামাজন জঙ্গলের যে উদ্ভিদ আছে, গাছপালা আছে, এই গাছপালা হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি অক্সিজেন তৈরি করে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, আমাদের সারা পৃথিবীতে যত অক্সিজেনের ডিমান্ড, তার 20% ফিল আপ করে হচ্ছে অ্যামাজন জঙ্গলের যে বন। ঠিক আছে, এখন এই উদ্ভিদগুলো বা অ্যামাজন জঙ্গলের বনাঞ্চল, এই বনগুলো হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান লাগে, সেটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, এখন এই জিঙ্ক না থাকলে ওরা অত ভালো করে বৃদ্ধি পেতে পারে না। এবং এই জিঙ্কটা ওরা কোথায় পাবে? এখানে জিঙ্কের পরিমাণ কম, নর্মালি কম। এই অ্যামাজন জঙ্গলে, সাহারা মরুভূমির যে বালি, এই বালির ভেতরে জিঙ্ক আছে। এই বালিগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অ্যামাজন জঙ্গলে এসে পড়তেছে।
যার কারণে ওই জিঙ্ক অ্যামাজন জঙ্গলে চলে আসতেছে। কোথায় ছিল জিঙ্ক? সাহারা মরুভূমিতে, 1000 কিলোমিটার দূরে। সেখান থেকে অ্যামাজন জঙ্গলে আসতেছে, অ্যামাজন জঙ্গলকে পুষ্টি দিচ্ছে, ফলে ওইখানকার ফলে যে গাছগুলো আছে এগুলা বৃদ্ধি পাচ্ছে, এবং সেখান থেকে আমাদের সারা পৃথিবীর যে প্রাণী আছি তারা কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারতেছে, অক্সিজেন পাচ্ছে। তো আল্লাহ তাআলার কত অপরূপ সৃষ্টি। আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, পৃথিবীর দিকে তাকাই, মানুষের অ্যাজ এ ফিজিশিয়ান, ডাক্তার হিসেবে আমরা যখন মানুষের মানবদেহ নিয়ে পড়তে যাই, যখন আমরা দেখি যে সৃষ্টিকর্তা কত অপরূপভাবে, কত নিখুঁতভাবে আমাদের এই পৃথিবীটাকে এবং পুরো মহাবিশ্বটাকে সৃষ্টি করছে। সৃষ্টিকর্তা তার সুনিপুণ দক্ষতা এবং সুনিপুণ হাতে যে এগুলো সৃষ্টি করছে, এটা মানে দেখলেই প্রমাণিত হয়ে যায়। আমরা এগুলো যখন অবলোকন করি, বুঝি, তখন এটা এমনি প্রমাণিত হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো চলো আমরা হচ্ছে নেক্সট অংশটুকু পড়ে আসি। আম্মু ফোন দিচ্ছে, আল্লাহ, প্রায় 1টা বাজে। তো আমি বলেছিলাম যে একটু দেরি হবে, কিন্তু এত দেরি হবে বলি নাই। তো যাই হোক, দেখো লেখা আছে কি, মরুভূমি থেকে মিহি সল্ট জাতীয় ধূলিকণা, মানে সল্টের কথা বলছে, মেইনলি জিঙ্ক থাকে। যে তোমাদের শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, আফ্রিকার মরুভূমি থেকে মিহি সল্ট জাতীয় ধূলিকণা পরিবাহিত হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় এসে জমা হতে পারে। কত দূর, মানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে একটা বাতাস ধুলাবালি নিয়ে আসতেছে। এবার আসো অবক্ষেপণ। দেখো অবক্ষেপণ কি, পানি, বায়ু এবং বরফের দ্বারা পরিবাহিত অবক্ষেপ অবশেষে বিভিন্ন স্থানে জমা হয়। মানে সবাই বিভিন্ন রকম পরিবহন করে নিয়ে এক জায়গায় জমা করে। এখন কে কোথায় জমা করে? দেখো নদীর যে পলি, আমরা জানি নদীর পলিগুলো জমা হয়ে প্লাবন ভূমি মানে সমতল ভূমি গঠন করে। নদীর পলিগুলো জমা হয়ে সমতল ভূমি গঠিত হয়। সমুদ্রের পানি যেখানে মেশে সেখানে বদ্বীপ গঠিত হয়। বদ্বীপ, এই আমাদের যে বাংলাদেশ কিন্তু একটা বদ্বীপ, 3 পাশে স্থল, 1 পাশে কি জল, এবং পৃথিবীর সব থেকে বড় বদ্বীপকে বাংলাদেশ। ঠিক আছে, সমুদ্রের পানি, বাংলাদেশ সমুদ্র সৈকত আছে না, যে দেখুন এই একদম আমাদের দক্ষিণ অঞ্চল কি পুরোটা সমুদ্র দিয়ে পানিগুলো এখানে আসতেছে। সেই আমাদের সাতক্ষীরা, খুলনা থেকে যদি চিন্তা করি যে বরিশাল, তারপর পটুয়াখালী, ওইদিকে ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, তাই না, এই পুরো জেলাগুলো এই সাইডে আসে। তো এগুলো মাথায় রাখবা। এবার হচ্ছে বায়ুবাহিত ধূলিকণা জমা হয়ে লোয়েস নামক উর্বর ভূমি গঠন করে। তার মানে বাতাস যে ধুলাবালি নিয়ে আসে সেগুলো জমা হয়ে কি তৈরি করে? লোয়েস। নদী জমা করে হচ্ছে পলি নিয়ে আসে প্লাবনভূমি। সমুদ্রের পানি তার সবকিছু, সমুদ্রের পানি যেখানে মেশে সেখানে বদ্বীপ তৈরি হয়। আর বায়ু ধূলিকণা জমা করে লোয়েস তৈরি করে। লোয়েস একটা উর্বর ভূমি, কারণ ওই ধুলাবালির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে। মরুভূমির বিভিন্ন আকারের বালিয়াড়িও বায়ুবাহিত বালি জমা হয়ে তৈরি হয়। মানে মরুভূমিতে অনেক বড় বড় দেখবা যে উঁচু বালির স্তর আছে, চারপাশ থেকে বালি এসে মরুভূমিতে উঁচু বালির স্তর তৈরি করছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বায়ু প্রবাহের সঙ্গে অবস্থান পরিবর্তন করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো মরুভূমিতে যখন বাতাস হয়, ওই যেখানে বালি জমা হয়েছে অনেক সময় কি অনেক জোরে বাতাস হলে ওই বালিগুলো সব সরে গিয়ে আরেক জায়গায় চলে যায়, ওরও কি অবস্থান পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছো? এটাই বলা হয়েছে। হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে বিভিন্ন ধরনের মোরেইন নামক ভূমি গঠন করে। মানে হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ, হিমবাহ যেগুলো পরিবহন করে নিয়ে আসে সেগুলো জমা হয়ে মোরেইন তৈরি করে। ক্লিয়ার? তাহলে এই 4টা বিষয় একটু দেখো কি কি আছে, সেগুলো মনে হয় আমি সেটা একটুখানি প্রেজেন্ট করেছিলাম। তাহলে সিট ওপেন হতে মনে হয় একটু কষ্ট হবে, কারণ এটাকে অনেকক্ষণ ধরে অত্যাচার করা হচ্ছে। আর একটু বাকি আছে। দেখো নদীর পানি, নদীর পলি, প্লাবন ভূমি। সমুদ্রের নদীর পানি যেখানে মিলে সেটা হচ্ছে বদ্বীপ, এটা তোমরা লিখে নিবা, বদ্বীপ। আর বায়ুতে ধূলিবালি জমা হয় লোয়েস, আর হিমবাহ দ্বারা কি হয়? মোরেইন। এগুলো এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, সিকিউতে ওইভাবে আসে না নর্মালি। এই 4টা জিনিস আমরা পারবো। এখন দেখো লাস্ট যে টপিকটা আছে এটা আশা করি আমার 1 মিনিটে হয়ে যাবে। দেখো খেয়াল করো, বিভিন্ন ভূমিরূপে জীব বৈচিত্র্য ধরন, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় কি সব জায়গায় কি জীব একই রকম? এই মরুভূমিতে যে জীবগুলো জন্মে, যে উদ্ভিদ জন্মে, সেগুলো কি আমাদের এলাকায় জন্মে? সেগুলো কি অ্যান্টার্কটিকাতে কি সেগুলো হবে? অ্যান্টার্কটিকার সাদা ভাল্লুক কি আমি বাংলাদেশে নিয়ে পুষতে পারবো? না ভাইয়া পারবেন, এটা নিয়ে আসেন, আমাকে গিফট করে তোমরা। মরুভূমির সাদা ভাল্লুক, মরুভূমির না, অ্যান্টার্কটিকার সাদা ভাল্লুক আমার খুব পছন্দ, দেখতে অনেক ভালো লাগে, কিউট কিউট ভাল্লুক। তো সেগুলো আমাকে তাহলে তোমরা গিফট করতে পারো। আচ্ছা দেখো, তো এখানে বলছে কি ভূমিরূপের গঠন, মানে সহজ কথা কি, যে এলাকায় সেই এলাকার তাপমাত্রা, মানে সেই বনাঞ্চল বা বলতে পারো সেই যে বিস্তীর্ণ এলাকা, সেখানকার তাপমাত্রা, বাতাস, সেখানকার মাটি, আবহাওয়া, জলবায়ু সবকিছু মিলে ওইখানকার প্রাণী এবং উদ্ভিদটা থাকে। সো ওইটা যখন তুমি অন্য জায়গায় নিয়ে যাবা তখন সে ওখানে সার্ভাইভ করতে পারবে না। সবাই আসলে অভিযোজিত হয়ে গেছে, তার মানে কি সবাই খাপ খাইয়ে নিয়েছে যে ওখানে বাস করে সে ওখানে ভালো। ঠিক আছে,
এটাই বোঝানো হয়েছে। তো এখানে বলছে কি বিভিন্ন রকম এলাকা আছে, পাহাড় পর্বত, মালভূমি, সমতল ভূমি, মরুভূমি, বিভিন্ন রকম ভূমিরূপ আছে, সেখানে বিভিন্ন রকম জীব বসবাস করে। এখন সব জায়গায় তো একই রকম জীব না, এদের মধ্যে ভ্যারিয়েশন আছে, ডাইভার্সিটি আছে, ইটস কল্ড জীববৈচিত্র্য, অর্থাৎ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য ইংলিশ কি ভাই? বায়োডাইভার্সিটি। তো মরুভূমি অত্যন্ত শুষ্ক, পানি অত্যন্ত কম, তাই না, দুর্লভ, কম পাওয়া যায়। সেখানে দিনের বেলা অনেক উষ্ণ থাকে, রাতের বেলা অনেক শীতল হয়ে যায়। সেখানে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ অনন্য বৈশিষ্ট্যের হয়ে থাকে। মরুভূমির ক্যাকটাস তার কাণ্ডে প্রচুর পানি জমা রাখতে পারে, কারণ কি মরুভূমিতে কম পানি পাওয়া যায়। তাহলে যে উদ্ভিদটা মরুভূমিতে আছে সে কি করবে? নিজের কাছে পানিগুলো রেখে দিবে। এই জন্য ক্যাকটাস তার নিজের দেহে অনেক পানি জমা করে রাখতে পারে, বা নর্মালি যে কোনো মরুভূমির উদ্ভিদ এটা করতে পারে, ঠিক আছে। আবার মরুভূমিতে উট থাকে না, উটের কি থাকে? পানি ধারণ করার জন্য বিশাল একটা থলি থাকে না, মানে উট কিন্তু মরুভূমির প্রাণী। এখন উটের মধ্যে পানি ধরে রাখার জন্য একটা থলি থাকে, বড় আকৃতির পানি ধারক থাকে, তাই না? তো সেগুলো হচ্ছে ওই যখন ওর প্রয়োজন হয় তখন খায়, এবং খুব কম পানিও পান করে, যাতে পানি কমে না যায়। হ্যাঁ, ওকে। এবারে বলছে কি, অপরদিকে মরুভূমির উট, ছোট ইঁদুর, ছোট ছোট পতঙ্গ, সাপ প্রভৃতি সামান্য পানি গ্রহণ করে বেঁচে থাকে, এবং ওরা যেহেতু পানি ওরা কম খায়, হ্যাঁ, ওরা হচ্ছে মূত্র ত্যাগও কম করে। হ্যাঁ, বুঝছো? উঁচু পাহাড় বা পর্বত সাধারণত অত্যন্ত দুর্গম হয়ে থাকে, সেখানে মানুষজন কম যাইতে পারে, অনেক প্রাণীরাও কম যায়। সেখানে জীবজন্তু যারা থাকে তারা হচ্ছে ওইখানকার অভিযোজিত হয়ে যায়। অভিযোজন মানে কি ভাইয়া? খাপ খাইয়ে নেওয়া। যেমন পাহাড়ে বসবাসকারী ছাগল অত্যন্ত উঁচু এবং বিপজ্জনক খাড়া ঢাল ধরে চলতে পারে। মনে করো বিশাল একটা পাহাড়, এই পাহাড়ের ঢাল ধরে ছাগল লাফ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই আমাদের এলাকার ছাগল পাহাড় বাইতে পারবে না, বুঝছো? এটাই হচ্ছে পার্থক্য। বেশি উঁচু পর্বতসমূহ এবং পৃথিবীর শীত প্রধান অঞ্চল বরফে আচ্ছাদিত থাকে, সেখানে জন্মানো অনেক গাছ কোণাকার হয়ে থাকে। মানে কেমন হয়ে থাকে ভাইয়া? তুমি দেখে থাকবা, যেখানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে যেখানে বরফ পড়ে সেখানে গাছগুলো দেখবা এরকম হয়, দেখছো না? এরকম এরকম গাছ হয়। এরকম কেন হয়? যাতে এই গাছের উপরে বরফ পড়ে, মনে করে গাছের উপর বরফ পড়লো, কিন্তু সেই বরফগুলো যেন গড়ায় গড়ায় এরকম ভাবে মাটির নিচের দিকে নেমে আসতে পারে, যাতে ওই গাছের উপরে বেশি বরফ না থাকে, এভাবে যেন বরফগুলা নিচে পড়ে যেতে পারে। সুন্দর না? এটাই তো বলছি, এটাই হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তার সৃষ্টি, যে যেখানে যেরকম লাগবে সেখানে সেরকম ভাবে আসলে তৈরি হয়েছে। এরপরে হচ্ছে এতে করে সেই গাছের উপরে পড়া তুষার সহজে ঝরে পড়তে পারে। এটাই বলছি, সেসব স্থানের প্রাণীদের শীত সহনশীলতা বেশি, মানে যে ওখানে যেসব প্রাণীরা বাস করে শীতের মধ্যে, তাদের তো শীত সইতে পারে বলে ওরা বাস করতে পারে। ওদের গায়ের চামড়ার নিচে কি হয়ে যায়? চামড়ার নিচে অনেক পুরু চর্বির স্তর থাকে, ফলে ওদের ভেতরে শীত ঢুকতে পারে না। বুঝতে পারছো? ওদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে, ফলে বাইরের লম্বা লম্বা এবং লোম থাকে, ফলে ওর ভেতরে শীত বেশি ঢুকতে পারে না, ঠান্ডা ঢুকতে পারে না, তাদেরকে শীত থেকে এগুলো রক্ষা করে। পৃথিবীর শীতল ও পাহাড়ি স্থানগুলোতে বসবাসকারী প্রাণীদের মধ্যে অন্যতম হলো তুষার চিতাবাঘ তুষারের মধ্যে জন্মগ্রহণ করে বা জন্মায়। ইন্ডিয়ান কন্ডর, লম্বা শিংয়ের ভেড়া, আইবেক্স, পাহাড়ি গরিলা, লিংক্স, এগুলো ছবি টবি তোমাদের দেখাতে পারতাম, আসলে এখন আর দরকার নাই। সমতল ভূমি পৃথিবীর বিভিন্ন স্থানে থাকলেও সেখানে বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সেই স্থানের জলবায়ু অক্ষাংশের উপর নির্ভর করে, তাই বিভিন্ন স্থানের সমতল ভূমিতে বিভিন্ন রকম জীববৈচিত্র্য দেখা যায়। মানে আলটিমেট কথা হচ্ছে জীববৈচিত্র্য মানে কি? বায়োডাইভার্সিটি। কি দেখা যায় এইসব জায়গাতে? বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম উদ্ভিদ এবং প্রাণী, দিস ইজ কল্ড জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ওকে, এটাই বোঝানো হয়েছে। তো ধন্যবাদ এত সুন্দর করে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক বেশি আশা এবং দোয়া থাকবে। সবাই ভালো রেজাল্ট করবা, ভালোভাবে পড়াশোনা করবা, সবার জন্য দোয়া। আর সবাই কমেন্ট করতে ভুলো না, কমেন্টে তোমাদের মতামত জানাও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।